খুব হালকা দেখা যাচ্ছে, একটু ওয়েট করতে হবে যদি মেঘটা কাটে। একটু অক্সিজেনের লেভেলটা কম আছে, বাট ওভারঅল ইটস ফান, অ্যাডভেঞ্চারাস। কথায় বলে যে ভুটানে এলেন আর টাইগার নেস্ট না দেখলেন তাহলে আর কি ভুটান এলেন। ভুটানের সবচেয়ে আইকনিক আর পোস্টকার্ড ফেমাস স্পট টাইগার নেস্ট মনাস্ট্রি। পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ শুধু এই এক ঝলক দেখবার জন্য ভারতে আসে। 3400 ফিট উঁচু খাদের গায়ে ঝুলে থাকা এই মনাস্ট্রিটা শুধু এক জায়গা নয়, এটা একটা অনুভূতি, একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। অনেকে বলে এখানে দাঁড়ালে মাথার উপর ভাসমান মেঘ, নিচে অনন্ত সবুজ ভ্যালি আর মাঝখানে নীরব বুদ্ধিস্ট মনাস্ট্রি। সব মিলিয়ে মনে হয় এক স্বপ্নের মধ্যে দাঁড়িয়ে আছি। তাই আজকের ব্লগে আমরা শেয়ার করব টাইগার নেস্ট ট্রেকের প্রস্তুতি, পথ কতটা কঠিন, আর সবচেয়ে ইম্পর্টেন্ট কেন এই এক মনাস্ট্রিরই কোটি কোটি মানুষ মন টানার কারণ। চলুন শুরু করি পারোর সবচেয়ে ম্যাজিক্যাল জার্নি, টাইগার নেস্ট ট্রেক। আগের ভিডিওতে আপনারা দেখলেন যে আমরা পুনাকা থেকে পারোতে এসেছিলাম। আসার পথে কিছু সাইট সিইং করে আমরা পারো রিসর্টে চেক ইন করলাম। রিসর্টটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। তার ইন্টেরিয়রের ফুল ভিডিও আমরা শর্টসে পোস্ট করেছি, ডিটেলসও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখতে ভুলবেন না। এদের খাবার দাবারও অনেক কিন্তু ভালো, পেট খারাপ হওয়ার কোনো সম্ভাবনা নেই। উপরে ফুল ডাইনিং স্পেস আছে। তাড়াতাড়ি ডিনার সেরে আমরা ঘুমোতে চলে যাব, কারণ পরের দিন ভোরবেলা 5:30 থেকে 6টার মধ্যে আমাদের টাইগার নেস্টের জন্য রওনা দিতে হবে। ব্রেকফাস্ট হোটেল থেকেই প্যাক করে দেবে ওরা বলেছে। গুড মর্নিং ফ্রম পারো। এটা আমাদের রুম থেকে সকালের ভিউ। সামনে ক্রপল্যান্ড আছে, একটু দূরে একটা বড় ফুটবল গ্রাউন্ডও আছে। অনেক রাত পর্যন্ত এখানকার বাচ্চারা ওই গ্রাউন্ডে খেলে দেখলাম। অপূর্ব এক দৃশ্য। সারাদিন এখানে বসে থাকলেও কেউ বোর হবে না, জানেন তো। আমরা সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে রওনা দিলাম টাইগার নেস্টের পথে। হোটেল থেকে ডিম, ব্রেড আর কলা দিয়েছিল। যেহেতু হালকা বৃষ্টি পড়ছিল তাই আমরা সাথে উইন্ডচিটার, ছাতা সব সাথেই করে নিয়ে বেরিয়েছি। হোটেল থেকে টাইগার নেস্টের স্টার্ট পয়েন্টে পৌঁছতে প্রায় আমাদের হাফ অ্যান আওয়ার মতন সময় লাগলো। টাইগার নেস্টে পৌঁছেই আমরা সবার আগে টিকিটটা কেটে নিলাম, যেটা পার হেড 2000 ইন্ডিয়ান রুপিস পড়লো। টিকিট করার পর ট্রেকিংয়ের জন্য আমরা উডেন স্টিক কিনে নিলাম। এই স্টিক্সগুলো 100 থেকে 200 টাকাতে দিচ্ছিল। নেওয়ার সময় একটু দেখে নেবেন যাতে আপনার হাইট আর ওয়েটের উপর বেস করে কমফোর্টেবল হয়। আর ফেরার সময় আবার এই স্টিক্সগুলো ওদের কাছে ফিরিয়ে দিতে হবে। চলুন তাহলে শুরু করা যাক এই অ্যাডভেঞ্চার। প্রথমেই বলি, গাইড আপনাদের সাথেই যাবে, কিন্তু ওদের জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর জার্নি স্টার্ট করার আগেই নিচেই ওয়াশরুম আছে, কিন্তু পুরো ট্রেকের মধ্যে আর কোনো ওয়াশরুম পাবেন না। একেবারে টাইগার নেস্টে গিয়ে তবেই ওয়াশরুম পাবেন। তাই এই বিষয়টা মাথায় রেখেই প্রিপারেশন নিয়ে ট্রেক স্টার্ট করবেন। 5 মিনিট একটু এগোলেই আপনারা পনির অপশনটা পাবেন, বাট পনি কিন্তু আপনাকে হাফ রাস্তাতেই ছেড়ে দেবে, বাকিটা আপনাকে ট্রেক করেই যেতে হবে। আমার যেহেতু একটু চলার অভ্যেস নেই তাই আমি পনি করলাম, আর তন্ময় হেঁটেই ওঠা স্টার্ট করলো। এতে আমারও কিছু এনার্জি সেভ হবে, বাকিটা ওঠা অ্যান্ড নামার জন্য সেভ করে রাখছি।
পনিতে 200 থেকে 300 টাকা যাই বলুক, আমি বলবো প্লিজ বার্গেনিং করবেন না ওদের সাথে। ওরা এই করেই খায়। অ্যান্ড পনির ট্রিপ সারাদিন 1টা থেকে 2টোই হয় ম্যাক্সিমাম। আমার পনির নাম ছিল চিপ্পা। খুব মিষ্টি আর কথা শোনে। একটু ধার দিয়ে ও যাচ্ছিল ঠিকই, বাট ওকে আবার বকা দিলে আবার রাস্তার মধ্যেখানে চলে আসছিল। আর চিপ্পাকে লিড করছিল এই এক মিষ্টি বাচ্চা ছেলে, ওর নাম হচ্ছে জিতনে থিনে। ও পাঞ্জাবের এক কলেজে সিএস নিয়ে পড়াশোনা করছে। সামার ভ্যাকেশনে ঘরে এসছে। পার্ট টাইম পনি হেল্পারে হাত পাঠিয়ে একটু সাইড ইনকাম ও করে যা হয় আর কি। বেশ ভালো লাগলো জানেন ওর সাথে গল্প করে। আর একটা কথা বলে রাখি, আমি সাধারণভাবে কোনো পশুর পিঠে ওটা পছন্দ করি না। যেখানেই যাই দেখেছি কত জায়গায় ওদের কত কষ্ট দেওয়া হয়, বিশেষ করে আমাদের দেশে যেভাবে ওদের ব্যবহার করা হয় না। কিন্তু এখানে আমি আগে ওদের সাথে ভালো করে কথা বলেই উঠেছি। দেখলাম ওদের ঠিকমতো যত্ন নেওয়া হয়, খাওয়ানো হয়, ভালোভাবে রাখা হয়। শুনলাম এগুলো নাকি সরকারের করা নিয়ম অনুযায়ী করা হয়। তাই মনে একটু শান্তি পেলাম যে এই আয়ের মধ্যেই ওদেরকে এখানকার লোকজন ঠিকভাবে লালন পালন করে। পনি আমাদের একটা পয়েন্টে এসে ছেড়ে দিল। সেখানেই আমরা আবার মিট করলাম একসাথে। এবার বাকিটা হেঁটে ওঠা হবে। কিছুটা উঠলেই টাইগার নেস্ট ক্যাফে পেয়ে যাবেন। এখানে ওয়াশরুমও পেয়ে যাবে, সব রকম খাবারও পাওয়া যাবে, ম্যাগি থেকে ফ্রাইড রাইস, কফি, টি এক্সেট্রা এক্সেট্রা। একটু কস্টলি মনে হলো আমাদের, বাট আশেপাশে আর কোনো অপশন নেই তো এটা ঠিকই আছে দেখতে গেলে। আমাদের এক্সপিরিয়েন্স থেকে আপনাদের রেকমেন্ড করব যে একদম ভারী কিছু খাবেন না। যতটা আপনার স্টমাক লাইট থাকবে তত আপনি ট্রেকটা কমফোর্টেবলি করতে পারবেন। টাইগার নেস্ট ট্রেকিংয়ে সাধারণভাবে মিডিয়াম লেভেল ডিফিকাল্টি হিসেবে ধরা হয়। আপনারা সঙ্গে খেজুর, কর্পূর এইসব অবশ্যই রাখবেন। এগুলো থাকলে ক্লাইম্বিং করতে অনেক সুবিধা হবে, শ্বাসকষ্ট কম হবে আর হার্টের এয়ার সার্কুলেশনও ভালো থাকবে। ক্লাইম্ব করার সময় যদি খিদে পায় তবে প্রোটিন বার সঙ্গে রাখতে পারেন। এতে পেট ভরাও থাকবে, আবার এনার্জিও বাড়াবে। কিন্তু রাইস, রুটি খেয়ে উঠলে সমস্যা হতে পারে। টাইগার নেস্টে বাকি রাস্তাটা ওঠার আগে একটু আইডিয়া দিয়ে দিই ট্রেকটা কেমন হবে। এই ট্রেকটা মোটামুটি 2 থেকে 4 ঘন্টা সময় লাগে। আপনার ফিটনেস লেভেলের উপর ডিপেন্ড করে। ওয়ান ওয়ে মোটামুটি 4 কিলোমিটার। এই ক্যাফেটেরিয়াটা কিন্তু এক্স্যাক্টলি 2 কিলোমিটার মিড পয়েন্টে অবস্থিত। তারপর আপনারা আরও 2 কিলোমিটার একটা হালকা ঢাল দিয়ে উপরে যেতে থাকবেন সেকেন্ড ভিউ পয়েন্ট পর্যন্ত। তারপর একটা কংক্রিট ডিসেন্ডিং স্টেপস পাবেন আর একটা ছোট্ট ওয়াটারফলের পাশ দিয়ে ব্রিজ ক্রস করতে হবে। তারপর ফাইনালি অলমোস্ট 120 স্টেপস উপরে উঠলেই পেয়ে যাবেন টাইগার নেস্টের মেইন এন্ট্রান্স। খুব ডিফিকাল্ট হাইট এটা। বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, ডিফিকাল্ট হাইক তো আমরা যারা ফিট না। টাইগার নেস্ট সি লেভেল থেকে 3120 মিটার্স, দ্যাট ইজ 10,240 ফিট অল্টিটিউডে অবস্থিত। এই অল্টিটিউডে পৌঁছানো নিজেই একটা জার্নি, যা বডি আর মাইন্ড দুটোরই জন্য একটু চ্যালেঞ্জ তৈরি করে দেয়। দেখে দিকে ভেরি ডিফিকাল্ট। টাইগার নেস্ট খোলা থাকে সকাল 8টা থেকে বেলা 1টা পর্যন্ত, আবার বেলা 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। এন্ট্রিতেই আপনাকে ক্যামেরা, মোবাইল সব রকমের ডিভাইসেস জমা দিয়ে ঢুকতে হবে। ভেতরে লকার সিস্টেম করা আছে, সেখানে জমা রাখতে পারেন সব কিছু।
এমনকি ব্যাগসও কিন্তু ওরা অ্যালাউ করবে না। কতখানি এসছে? कितना मीटर है? कितना है अभी तक? हाँ अच्छा प्लेन है क्या? ओके একটু অক্সিজেনের লেভেলটা কম আছে, বাট ওভারঅল ইটস ফান, adventurous. We are enjoying, right? We are enjoying. Yes. এই জায়গাটা কিন্তু আবার সন্ধেবেলা ভালোই গা ছমছম করার মতন একটা ফিলিং দেবে। এত শান্ত জায়গা এটা, আপনারাই দেখে বলুন কি মনে হয়। So we have successfully completed till the viewpoint, right? কিন্তু অবস্থা দেখো, হালকা দেখা যাচ্ছে। খুব হালকা দেখা যাচ্ছে, একটু ওয়েট করতে হবে যদি মেঘটা কাটে। যেহেতু মেঘলা ওয়েদার ছিল না, আমরা সবাই খুব ভয় পেয়েছিলাম যে সেই আইকনিক ভিউটা হয়তো আর পাবো না। আমাদের সাথে ইন্দোনেশিয়া, ইংল্যান্ড, মেক্সিকো থেকে অনেক ফ্যামিলির সাথে আলাপ হলো, ওরা কিন্তু আবার খুব পজিটিভ ছিল যে ভিউটা আমরা পাবো। ভিউ পয়েন্ট থেকে কিছুটা নেমে আমরা ফাইনালি যা দেখতে পেলাম না, পুরো মনে হচ্ছে স্বপ্নের মধ্যে আছি। বুঝতে পারলাম কেন সারা বিশ্ব থেকে লোক আসে শুধুমাত্র এইটা দেখবার জন্য। টাইগার নেস্ট বা পারো তাকসাং হলো ভুটানের সবচেয়ে পবিত্র এবং আইকনিক বুদ্ধিস্ট মোনাস্ট্রির মধ্যে একটা। হিস্ট্রি অনুযায়ী এই মোনাস্ট্রিটা তৈরি করা হয়েছিল ওই ক্লিফের উপরে, যেখানে গুরু পদ্মনাভম সাহা মানে গুরু রিম্পোচে 8th সেঞ্চুরিতে ধ্যান করেছিল। গল্পটা ছিল এমন যে গুরু রিম্পোচে একজন শিষ্যের রূপান্তরিত বাঘিনীর পিঠে চড়ে উড়ে এসে এই খাড়াই পাহাড়ে গুহায় অবতরণ করেন। সেখানে তিনি 3 মাস ধ্যান করেছিলেন, কারণ এই এলাকায় এক পাওয়ারফুল দানব লোকেদের খুব উপদ্রব করত। পরে গুরু রিম্পোচে ওই দানবকে বশ করলেন এবং পুরো জায়গাটাকে আশীর্বাদ দিলেন। তারপর থেকে এই জায়গাটা পবিত্র হিসাবে চিহ্নিত হয়ে যায়। অনেক শতাব্দী পরে 1692 সালে ভুটানের রাজারা এই পবিত্র গুহার চারিদিকে মোনাস্ট্রি নির্মাণ করেন। আমাদের ট্রেকিং কমপ্লিট হয়েছে, মিশন সাকসেসফুল। এখন আমরা নিচে নামছি, তাই তো? নামতে হবে। ঠিক আছে, হাফ পার্ট ডান, নেক্সট পার্ট হয়ে যাবে। উঠতে যখন পেরেছি নামতেও পারবো। বৃষ্টিটা একটু কম। কেমন লাগলো তো? ভালো এক্সপিরিয়েন্স? কেমন? Lifetime experience, right? Indeed, a lifetime experience. আরেকজন যে কি যে করছে কি জানে।
খুঁজছিস? ফুল? তাহলে মানে খুঁজছিসটা কি এটার মধ্যে? একটা ট্রি, গাছটা শিকড়ের মতন মানে আমার একটা লিভস, ওই যে ওই গাছগুলো, ওই যেগুলো খুলে পড়েছে। হ্যাঁ দেখে নামবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন 12:30 বাজে, রাইট? 12:30। আর্লি মর্নিং স্টার্ট করাতেই একটা অ্যাডভান্টেজ। খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে গেল। বৃষ্টির জন্য রাস্তাটা একটু ডেঞ্জারাস। আচ্ছা, আপনারাই বলুন তো এই গাছগুলোকে কি বলে? আমরা অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এই গাছটা কি গাছ। যদি আপনাদের মধ্যে কেউ জানেন তাহলে কাইন্ডলি কমেন্টে মেনশন করবেন। এখান থেকে কারণ 10-15 মিনিট। ফাইনালি আমরা পৌঁছে গেছি বেস ক্যাম্পে। কটা বাজে এখন? 3:30। 3:30। তো আমরা এখন বলতে পারি দ্যাট কটা? 3:30 এখানকার টাইমিং তো? 3:26। 3:26। So we can say that we have successfully completed this trek. কি তাই তো? কষ্ট হচ্ছে, পা ব্যথা করছে। কষ্ট হচ্ছে, পা ব্যথা হচ্ছে। কষ্ট করলে কেষ্ট মেলে। ঠিক আছে, নো প্রবলেম। স্টোন হট ওয়াটার বাথ নিয়ে নিলে আবার ঠিক হয়ে যাবে। খুশি? হ্যাঁ, ভাল লাগছে যে ফাইনালি একটা অ্যাচিভমেন্ট হলো, তাই তো? এখন হাইফাই দেওয়া পসিবল না, এখনও আমরা নেমেই যাচ্ছি, মানে পাথর আছে আর কি, বাট ফাইনালি হলো। আমাদের এরপর কেজাং নিয়ে গেল এই ফার্ম হাউসে হট স্টোন ওয়াটার বাথের জন্য। 2000 ইন্ডিয়ান রুপিস পার হেড নেয়। এখানে আপনি কাপল রুম আর সিঙ্গেল রুমও নিতে পারেন। এরা স্টোনটাকে আগুনে গরম করে উডেন বেড বক্সের আউটসাইড এরিয়াটাতে ঢেলে দেয়। সেই স্টোনের গরমটা আর তার সাথে নিম জাতীয় এক পাতা জলের মধ্যে দিয়ে স্নান করলে সত্যি কিন্তু মাসেল পেইনটা অনেকটা কমে যায়, আমরা দেখলাম। খুব হেল্পফুল আর জরুরি এটা একটা বড় ট্রেক করার পর। রাতে হোটেলের সব স্টাফ মেম্বার্সের সাথে আমরা ছবি তুললাম স্মৃতি করে রাখার জন্য। আমাদের এই গোটা ভুটানের সিরিজটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, অ্যান্ড হেল্পফুল মনে হলে শেয়ার করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কিছু জানার থাকলে ডিএম করতে পারেন। সব ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, বাই বাই। খুব হালকা দেখা যাচ্ছে, একটু ওয়েট করতে হবে যদি মেঘটা কাটে।